ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই 1947 সালের 15ই অগস্ট ক্ষমতা হস্তান্তরের সেই যে ডকুমেন্ট তাতে সই করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্স রিচার্ড অ্যাটলি। তো এই অ্যাটলি সাহেব একবার 56 সালে কলকাতায় আসেন। তখন রাজ্যপাল ছিলেন একজন বিচারপতি, তার নাম, অল্প সময়ের জন্য রাজ্যপাল হয়েছিলেন তিনি, তার নাম ফণিভূষণ চক্রবর্তী। এই যে চক্রবর্তী সাহেব খুব কৌতূহলবশত, রাজ্যপাল তখন ছিলেন উনি, এবং উনি খুব কৌতূহলবশত জিজ্ঞেস করেন এই অ্যাটলি সাহেবকে যে আচ্ছা 47 সালে তো এমন কিছু হচ্ছিল না যে আপনাদের ক্ষমতা দিয়ে দিতে হবে, স্বাধীন ঘোষণা করতে হবে। কারণ 42 সালে যে ভারত ছাড়ো আন্দোলন তো বহুদিন গত হয়েছে। 47 সালে কি এমন হচ্ছিল যে আপনারা বললেন যে না, আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাই? তখন অ্যাটলি সাহেব একটা কথা বলেছিলেন, বললেন যে না, ওই যে 46 সালের নৌ বিদ্রোহ হলো, তারপরে তাকে সমর্থন করে আর্মিতেও, স্থলবাহিনীতেও বিদ্রোহ হলেও তারা হরতাল ডাকলো, এয়ারফোর্সে তারা একটা দিনের জন্য হরতাল ডেকে দিয়েছিল। এই যে হতে আরম্ভ করলো, তখন মনে হলো এরকম ভরসা যাদের করা যায় না, সেরকম সেনাবাহিনী নিয়ে অত দূর থেকে এসে একটা দেশ শাসন করা যায় না। ওদের পক্ষে সম্ভবই ছিল না তখন যে ব্রিটিশ আর্মির লোকজন নিয়ে এসে দেশ শাসন করবে, সে ক্ষমতাই নেই, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় কথা বললেন। তখন আবার ফণিবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে ভারত ছাড়ো আন্দোলনের ইম্প্যাক্ট কীরকম আপনাদের উপর? তখন অ্যাটলি সাহেব একটু মুচকি হেসেছিলেন, তারপরে খুব আস্তে আস্তে বলেছিলেন মিনিমাল। অর্থাৎ গান্ধীর যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক, সেটার ব্যাপারে অ্যাটলি সাহেব কমেন্ট করছেন যে মিনিমাল, সেরকম কিছু ইম্প্যাক্ট হয়নি। তাহলে এই যারা বলে যাচ্ছেন 56 সালে এসে যখন একটু দূরত্বে এসে বলেন, প্রায় ধরুন নৌবিদ্রোহ হয়েছে 46 সালে, তার আগে অবশ্য দুবার হয়েছিল। 46 সালের ধরুন ফেব্রুয়ারি মাসে যে নৌবিদ্রোহ হয়, তার 10-11 বছর পরে এসে একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী বলছেন যে এই নৌবিদ্রোহের একটা ইম্প্যাক্ট ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করেছিল। তাহলে কি আমরা এই নৌবিদ্রোহের কথা এখন ভুলে গেছি? আমি খুব সংক্ষেপে আজকে একটু বলবার চেষ্টা করব যে এই নৌবিদ্রোহটা কি হয়েছিল। 43 সালে যে নৌসেনার মধ্যে তো একটা ক্ষোভ ছিলই যে দেশীয় যারা সৈনিক, তাদের খুব তাদের তুলনায় যারা ব্রিটেনের সৈনিক, যা সাদা চামড়ার সৈনিক, তাদেরকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হতো, ভালো থাকার জায়গা, ভালো স্নানের জায়গা, ভালো খাবার। সেই তুলনায় যারা দেশীয় সৈনিক, তাদের খাবারের মান অতটা ভালো ছিল না। যদিও একই সেনাবাহিনী তারা আছে, কিন্তু তাদের এই তফাৎ তারতম্যগুলো ছিল চোখে লাগার মতো। তেমনি ক্ষোভ তো জমছিলই। এই জন্যই 43 সালে চতুর্থ মাদ্রাজের যে উপকূলরক্ষী বাহিনী, সেইখানে প্রথম বিদ্রোহের একটা চেষ্টা হয়। সেই খবরটা ব্রিটিশরা পেয়ে যায়। ওরা বললো তাহলে শুরু হয়ে গেছে। তারপরে যে দ্বিতীয় যে চেষ্টা হলো, সেটা 44 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি। সেটা কি করে বুঝলো? সেটা বুঝতে পারেনি যে একটা এরকম চেষ্টা হচ্ছে যে বিদ্রোহ ঘোষণা করবার। ওরা এমনি একটা খবর পেয়ে 9ই ফেব্রুয়ারি দুজনকে ধরে। তাদের একজনের নাম অনুভা সেন, বাঙালি, আর আরেকজন হচ্ছেন উর্মিলা বাই, মহারাষ্ট্রবাসী। এরা তখনকার দিনের এক নেত্রী, বোম্বেরই এক নেত্রী কমলা ডন্ডের নির্দেশ মতো কাজ করতেন। এরা ওই সময় কিছু আগে, 2-3 বছর আগে ঢুকেছিলেন নৌবাহিনীতে। একজন করতেন কি কেরানির কাজ, নার্সিংয়ের কাজ করতেন কেউ কেউ, এবং আসল উদ্দেশ্য ছিল
যারা বড় অফিসার, ব্রিটিশ অফিসার, তাদের সঙ্গে একটা বন্ধুত্ব পাতিয়ে এদের রণসজ্জার খবরগুলো রাখা। এটা করতেন কেন? মাথায় রেখে যে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সুভাষ বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে এই খবরগুলো দেবে। এই কারণে তারা ঢুকেছিলেন। এইবার হলো কি, এই করতে করতে হঠাৎ 44 সালের খবরটা দুদিন আগে পেয়ে গেল, এদের দুজনকে অ্যারেস্ট করল। অ্যারেস্ট করার পর প্রচণ্ড নির্যাতন করা হয় জানবার জন্য যে আসল প্ল্যানটা কি, বিদ্রোহের প্ল্যানটা কি, এটা জানবার জন্য। তারপরে তো অনেক কিছু বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর বোম্বের যে মুলুন্ড যে শিবির আছে, সেনা শিবির, সেইখানে এদের দুজনকে দাঁড় করানো হয়েছে, কোর্ট মার্শাল হয়েছে। হওয়ার পর ঠিক হলো এদেরকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে এদেরকে গুলি করে মারা হলো। এবার তার প্রত্যক্ষদর্শী, তিনিও আরেকজন ফণীভূষণ ভট্টাচার্য, তিনি বলছেন যে আমি চোখের সামনে দেখলাম আমরা এই দুজন মহিলার ওপরে অত্যন্ত অত্যাচার হয়েছে। তখনও তাদের পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কালশিটে সর্বাঙ্গে, মুখে রক্তের ছোপ, এবং তাদেরকে তখন ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করে গুলি করা হলো, মারা গেলেন। বাকি যারা বন্দি তাদেরকে নিয়ে যাওয়া হলো করাচি, কাউকে নিয়ে যাওয়া হলো মুলতান, পাকিস্তান এখন হয়ে গেছে, মুলতানে নিয়ে যাওয়া হলো। সেইখানেও প্রচণ্ড নির্যাতন, বহু বছর তাদের ওখানে জেলে থাকতে হয়, তারপরে বেরোন। আমি সেই প্রসঙ্গে আসছি না এখন। তার আগে যেটা বলিনি, যে এই যে দুজনকে যে মারলো, তখন বুঝলো তাহলে একটা বড় কিছু হতে চলেছে। এই আমরা অনুবাসনের নাম আমরা শুনিনি, আমরা জানি না যে কীরকম ব্যাপার। তেমনি উর্মিলাবাইয়ের নামও আমরা শুনিনি, তাদের ত্যাগের কথা আমরা জানি না। এই যে 44 সালে হলো, কিন্তু তারপরেও কিন্তু ভেতরে ভেতরে অবস্থা তো পাল্টায়নি, বিদ্রোহের যে লক্ষণ কারণগুলো তো পাল্টায়নি। আবার বিদ্রোহ ধুমায়িত হচ্ছে। 46 সালের ওই সময় আবার একটা চেষ্টা হলো বিদ্রোহের। তখন ওখানে এসছেন বলাই দত্ত বলে এক ভদ্রলোক। তিনি তার আগে সেনাবাহিনীতে যোগ দিয়ে বার্মাতে গিয়েছিলেন, বেতার বিভাগে কাজ করতেন। তিনি চলে এসছেন বোম্বেতে। এবং যেহেতু যুদ্ধের সময় যে আগে ব্রিটিশরা নিত, যা ওই সমস্ত আর্মিতে বা নেভিতে নেওয়ার জন্য পশ্চিম ভারতের লোকজনকে নিত, কিন্তু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তখন দেখলো শুধু পশ্চিম ভারতের লোকজন নিলে আর পোষাচ্ছে না। তখন কলকাতা থেকেও প্রচুর লোকজনকে তারা রিক্রুট করে। ফোর্ট উইলিয়ামে ইন্টারভিউ হতো এবং তারা সেভাবে অনেক বাঙালি তারপর সেখানে ঢুকে যায় এবং তাদের সব স্মৃতি কথাও আছে। তো এরকম কিছু বাঙালি ঢোকে, কিছু অন্যান্য প্রদেশ থেকে আরও লোকজন ঢোকে সেনাবাহিনীতে, নৌবাহিনীতে। তারপরে তারা ওই বলাই দত্ত তখন গেলেন আর কি, বার্মাতে ছিলেন। তা বার্মা থেকে যুদ্ধ যখন আর কি যুক্ত বাহিনী ভেঙে দেয়, তখন তারা চলে আসেন বোম্বেতে। এবং বলাই দত্তকে তখন একটা এই তলোয়ার বলে একটা জাহাজ ছিল, যে তলোয়ার তখন একটা সিগন্যাল স্কুল হয়েছে, সেই স্কুলে বলাই দত্ত যোগ দেন শিক্ষক হিসেবে। তিনি শেখাতেন কী করে সিগন্যাল দিতে হয়, কী করতে হয় ইত্যাদি। কিন্তু এই যে অসাম্যগুলো তো চলছেই, ভেতরে ভেতরে একটা ক্রোধ, একটা অসন্তোষ, একটা ধুমায়িত হচ্ছে। এবং তার মধ্যে যারা আইনের যারা সোলজার ছিলেন, তাদের থেকে খবর আসছে। এবং বলাই দত্তর কাছে চিঠিও এসেছিলো। সেই চিঠিটা বলেছিল হয় নেহেরুকে কিংবা শরৎচন্দ্র বসুর কাছে পৌঁছে দাও, যাতে করে ওদের ক্ষোভটা দিয়ে একটা সারা ভারতবর্ষ ব্যাপী একটা বিদ্রোহ শুরু করে দেওয়া যায়। এরকম একটা চলছে। ওদিকে বলাই দত্ত রয়েছেন, এদিকে জয়পাল সিং রয়েছেন, এবং নানা রকম লোকজন রয়েছেন। এই করতে করতে একবার ওই 46 থেকে শুরু করি 5-6টা দিন যেটা হয়েছিল, একটা সাংঘাতিক কাণ্ড হয়েছিল ভারতবর্ষের মধ্যে। আমরা পড়ি, অনেকদিন আমরা পড়তাম আগে, যে একটা জন রিডের বই আছে 10 days that shook the world। কিন্তু আমি বলবো 6টা দিনের কথা যদি বলি, 6 days that shook মুম্বাই বা বোম্বে। তখনকার দিনে কী হয়েছিল, প্রথমে তারা এরকম নানান রকম অসাম্য দেখে আর.কে. সিং বলে একজন রিজাইন করে। তো রিজাইন করার নিয়ম তখন ছিল না। নিয়ম ছিল না এই কারণে, রিজাইন করা মানে হচ্ছে যে আমার লয়্যালটি এগেনস্টে যাওয়া। সে ওরা হতভম্ব হয়ে যায়, এরকম জীবনে কখনো হয়নি, এরকম হচ্ছে কেন। তারপরে বলাই দত্ত ওই 46 সালেই যখন একজন এসছেন অকিল লেক বলে,
তাকেই সম্মান দেওয়ার জন্য একটা নৌ দিবস পালন করা হবে, তাকে সম্মান দেওয়া হবে। দেখা গেলো তার আগের দিন রাত্রিবেলা কারা যেন লিখে গেছে ভারত ছাড়তে হবে, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, এবং নানান রকম স্লোগান লেখা আছে। তখন লেখা আসার আগেই কোনো রকমে সেগুলো মুছে টুছের ব্যবস্থা করলো, বুঝে গেল সাংঘাতিক কিছু হচ্ছে। এবং তারপরে একটা ওরম হলো, তারপরেও দেখা গেল অকিল লিখে কালো পতাকা দেখিয়েছে। এবার সার্চ করতে গিয়ে বলাই দত্ত ধরা পড়লেন, তার কাছে অনেক ডকুমেন্ট পাওয়া গেল, এবং বলাই দত্তকে তখন আনা হলো। ফ্রেডরিক কিং ছিলেন তখন বড় কর্তা, তাকে বললেন জানো এর ফলটা কী হবে? তো বলাই দত্ত তখন বললেন যে তোমরা যদি কামানের সামনে দাঁড় করিয়ে আমাকে গুলি করে উড়িয়ে দাও তাতেও আমার কিছু এসে যায় না। তা কিং কিছু বলতে গেলেও বলে ইউ কিপ কোয়াইট, বলে ওর সামনে একটা চেয়ার টেনে ও বসে পড়লো। কিন্তু অবাক হয়ে গেছে, এরকম একটা বিদ্রোহ ভাবা যায় না। এই চলছে, তো ওকে তখন একটা কী করবে, ওকে তখন ডিসব্যান্ড করে দিল, ওকে বললো যে তোমায় আমরা করছি, সাসপেন্ড করছি। তো ব্যারাকেই রইল, আর 15-16 দিন লাগে প্রক্রিয়া। এর মধ্যে 18ই ফেব্রুয়ারি হলো কি হঠাৎ হয়ে গেল যে খাবার খারাপ বলে হই হই লেগে গেল, এবং সমস্ত রেটিং বলতে ওদের বিদ্রোহ ঘোষণা করে দিল। হতভম্ব হয়ে গেছে, এবং চারদিক থেকে হই হই সেই রেটিংটা বিদ্রোহ করেছে। এবং অল্প সময়ের মধ্যে ওই তলোয়ার তো বটেই, প্লাস আশেপাশের অনেকগুলো জাহাজ পুরো ব্রিটিশদের পতাকা নামিয়ে, ইউনিয়ন জ্যাক নামিয়ে, তেরঙা পতাকা আর সব দলের পতাকা উড়িয়ে দেওয়া হলো আর কি। রেটিংটা উন্মত্তের মতো বোম্বের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মানে ওরা বলছে যে চলো একটা বিদ্রোহ শুরু হয়ে গেছে এতে, তো তোমরাও জয়েন করো। তখনই মুশকিলটা হলো, ওরা বিদ্রোহ ঘোষণা করলে বোম্বের রাস্তায় ঘুরছে। এবার এই ক্যাসেল ব্যারাকে তারা হই হই বিদ্রোহ শুরু করে দিয়েছে। তারা কি করবে, ওরা গেল কমিউনিস্ট পার্টির কাছে প্রথমে এটা বলতে যে আমরা বিদ্রোহ করেছি, তোমরা একটা আমাদের সঙ্গে জয়েন করো, হিয়ার ইজ এ রেভলিউশন, ইউ টেক দ্য লিড। কমিউনিস্ট পার্টির তখন এমন অবস্থা, তারা বললো না, তোমরা মহাত্মা গান্ধীর কাছে যাও, ওর গাইডেন্স নাও। কে করে, এরা তখন মহাত্মা গান্ধীও চুপ, রুনা আসফ আলী যদি বা একটু ওদের সমর্থন করছিলেন, ওই সব দেখে পুরো চুপচাপ। এ বলে এর কাছে যাও, বলে তার কাছে যাও। এরা তো বিদ্রোহ করেছেই। এই করতে করতে তারপর যখন দেখলো যে ব্রিটিশরা করলো কি, একটা সাংঘাতিক স্ট্র্যাটেজি নিয়েছিল, আলোচনা করে সময়টা নষ্ট করছিল। এরা বুঝতে পারেনি বিদ্রোহীরা যে এই সময়টা নিচ্ছে আলোচনার জন্য, যে আসলে নিজেরা অর্গানাইজ করবার জন্য। এই করতে করতে যখন এর পরের দিকে আলোচনাটা আর ফলপ্রসূ হচ্ছে না, দেখলো ওরা ততক্ষণে তৈরি হয়ে গেছে। এরা যখন বিদ্রোহের পরে যে রয়্যাল এয়ারফোর্স যারা, তারা তাদেরকে বলে বম্বিং করে দেবে এই জাহাজের ওপরে, কিন্তু রয়্যাল এয়ারফোর্সে তখন হরতাল, তারা কিছু করেনি, একদম ওদের সমর্থন জানিয়েছিল। তারপরে যখন এই কাণ্ডটা হচ্ছে, রেটিংরা নিজেরাও অবাক যে আমাদের এত শক্তি, পুরো জাহাজ খালি একদম। এরা তখন জনগণ, মানে স্থানীয় যারা জনগণ বোম্বে থেকে, তারা নুকু করে গিয়ে জাহাজে খাবার পৌঁছে দিয়ে আসছে। কেন না, ব্রিটিশরা ওদের খাবার যাওয়াটাকে অবরোধ করেছিল আর কি, সিজ করেছিল, যাতে খাবার না যায়, জল না যায়। সাধারণ মানুষ গিয়ে তাদের খাবার পৌঁছে দিয়ে এসছে, যারা পুরোনো দিনের বোম্বের লোকটো, তারা হয়তো জানবেন এই কথাগুলো। এই কাণ্ড তারা করেছিল। তারপরে যখন আক্রমণ শুরু হয়ে গেল পাল্টা, ব্রিটিশরা যখন আক্রমণ করলো, ওরা তখন তলোয়ার থেকে সরে গিয়ে নর্মদা বলে একটা জাহাজ, ওটাই হয়ে গেল ওদের লড়াইয়ের জায়গা। নর্মদায় গিয়ে ঘোষণা করে দিল রেজ দ্য স্টিম অ্যান্ড চলো অ্যাকশন মোডে চলে যাই আমরা। তখন কি রেটিংরা বা নৌবাহিনীর সৈনিকরা, তারা লড়াইয়ের জন্য তৈরি, তারা নেগোসিয়েশন, তারা এসব তারা বোঝে না। তখন তারা রেজ দ্য স্টিম অ্যান্ড ফাইট এই বলে তারা শুরু করলো। এই তো নৌ বিদ্রোহ। এবং সেখানে করাচিতেও পাশাপাশি বিদ্রোহ হয়েছিল নৌসেনাদের মধ্যে। এই হতে থাকলো। এবং সিগন্যাল তারা করছো, নিজস্ব আলাদা কোড বার করে সিগন্যাল চালাচালি করে তারা করতে লাগলো। মুশকিলটা হলো কি, লিডারশিপে তারা ঠিকমতো লিডারশিপ দিতে পারলো না বলে বিদ্রোহটা নষ্ট হয়ে গেল। কিন্তু সেই নষ্ট হওয়া বিদ্রোহকেও ভয় করতো এমন যে অত বছর পরে, 10-11 বছর পরে একটি সাহেব এসে বলছেন যে এই বিদ্রোহগুলো হচ্ছে আমাদের চলে যাওয়ার কারণ অবিশ্বাসী সেনাবাহিনীকে নিয়ে, অসন্তুষ্ট সেনাবাহিনীকে নিয়ে
একটা অন্য জায়গা থেকে এসে রাজ্য শাসন করা যায় না, দেশ শাসন করা যায় না, তারা বলেছে। অথচ আমরা দেশীয়রা, আমরা দেশের লোকরা এই নৌবিদ্রোহের কথা আজ ভুলতে বসেছি। মনে করিয়ে দিলাম, নৌবিদ্রোহ নিয়ে অনেক অনেক বলা যায়, অল্প কথায় মনে করাবার চেষ্টা। যারা আপনাদের মধ্যে শুনে যাদের আপনি উৎসাহ জাগছে, তারা নৌবিদ্রোহর বই খুঁজে খুঁজে পড়ার চেষ্টা করুন। আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন, তবেই তো আমরা এই ধরনের অনুষ্ঠান আরও করতে পারবো, তাই না? ভালো থাকবেন, নমস্কার।